একাদশ অধ্যায় জীব প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীববিজ্ঞানের একটি নবীনতম ও প্রয়োগমুখী শাখা। এর মূল লক্ষ্য কোনো কাঙ্ক্ষিত জিন স্থানান্তরের মাধ্যমে উন্নত মানের নতুন জীব প্রকরণ সৃষ্টি করা। কোনো জীবকোষ থেকে অন্য সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোনো জীবকোষে স্থাপন ও কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএর পরিবর্তন ঘটানো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষ, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়েছে। এ ধরনের জীবকে বলা হয় জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বা জিইও, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, বা ট্রান্সজেনিক টিও, ট্রান্সজেনিক অর্গানিজম। মানুষের ইনসুলিন তৈরি জিন ব্যাকটেরিয়াতে ইকলাই প্রবেশ করিয়ে যখন ওই সমস্ত ব্যাকটেরিয়াতে ইনসুলিন উৎপাদন করা সম্ভব হচ্ছে। 1951 খ্রিস্টাব্দে সায়েন্স ফিকশনের লেখক জ্যাক উইলিয়ামসন তার বিখ্যাত পুস্তক ড্রাগনস আইল্যান্ড এ সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেন। এটি জীববিজ্ঞানের কোষ থেকে কোনো কাঙ্ক্ষিত ডিএনএ অংশ রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে নিয়ে অন্য জীবের কোষের ডিএনএর সাথে যুক্ত করার ফলে যে নতুন মিশ্র ডিএনএ উৎপন্ন করা হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে পদ্ধতি বা টেকনোলজি প্রয়োগ করা হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এ সম্বন্ধে নিচে সংক্ষিপ্ত বর্ণনা উপস্থাপন করা হলো। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সংক্ষিপ্ত বর্ণনা। ডিএনএ প্রযুক্তিগত যে জিন প্রকৌশলগত যে প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের ডিএনএ কাঙ্ক্ষিত ও গাঠনিক পরিবর্তন আনা হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। এই প্রযুক্তি প্রয়োগ করে কোনো সুনির্দিষ্ট জিনসহ ডিএনএ অংশকে কোষের বাইরে ছেদন করে ব্যাকটেরিয়া প্লাজমিড ডিএনএতে প্রতিস্থাপন করা হয়। এভাবে গঠিত নতুন জিন ব্যাকটেরিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করা হয়। একে জিন ক্লোনিং বলা হয়। এভাবে ক্লোন করা জিনটি চাহিদা অনুসারে ব্যবহার করা হয়, যেমন প্রয়োজনীয় পরিমাণ প্রোটিন ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপাদন করা, অন্য কাঙ্ক্ষিত জীব পরিবেশে উদ্ভিদের প্রবেশ করানো, অন্য কাঙ্ক্ষিত জীবের বিশেষ করে উদ্ভিদে প্রবেশ করানো মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন করা। পরবর্তীতে এই জীবে নতুন জিনের বহিঃপ্রকাশকে পর্যবেক্ষণ করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি জীববিজ্ঞানের নতুন একটি শাখা। 1970-এর দশকের মাঝামাঝি সময় থেকে শুরু কিন্তু ইতিমধ্যে মানব সমাজ থেকে লাভবান হতে শুরু করেছে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ও ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়ায় অণুজীবের ওপর বিশেষভাবে নির্ভরশীল। উল্লেখিত অণুজীবসমূহের মধ্যে ইকোলাই, অ্যাগ্রোব্যাকটেরিয়াম, টুমফেসেন্স প্রভৃতি ব্যাকটেরিয়া ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এসব ব্যাকটেরিয়া একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের কোষের মূল ক্রোমোজোম ছাড়াও একটি ছোট বৃত্তাকার ডিএনএ অণু থাকে। অতিরিক্ত এই বৃত্তাকার ডিএনএকে বলা হয় প্লাজমিড। প্লাজমিডের মাধ্যমে নতুন জিনের সন্নিবেশন এবং সন্নিবেশিত জিনকে অন্য জীবে স্থানান্তর করা হয়। প্লাজমিড ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে তাকে প্লাজমিড বলে। ল্যান্ডারবার্গ 1952 ইকোলাই ব্যাকটেরিয়াতে সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পান। প্লাজমিড ডিএনএ অণু স্বাধীনভাবে অনুলিপন করতে পারে। মূল ক্রোমোজোমের বাইরে একটি অতিরিক্ত ক্ষুদ্রাকার ডিএনএ হিসেবে অধিকাংশ ব্যাকটেরিয়াতে প্লাজমিড অবস্থিত। এর সংখ্যা কোষে প্রতি 1 থেকে 1000 পর্যন্ত হতে পারে। প্লাজমিডের বৈশিষ্ট্য: প্লাজমিড বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু। এর আণবিক ভর প্রায় 10⁶ থেকে 210⁶ ডাল্টন। প্লাজমিড অল্প সংখ্যক জিন ধারণ করে। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আদর্শ প্লাজমিডের নির্দিষ্ট জিনগুলো কেটে ফেলা যায়। এর কনজুগেশনের মাধ্যমে সহজেই অন্য ব্যাকটেরিয়াতে সঞ্চালিত হতে পারে। 6. কোনো প্লাজমিড জিন বিশেষ রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, যেমন কোলিসিন ও ভিব্রিওসিন। প্লাজমিড ডিএনএ অণু স্বাধীনভাবে অনুলিপন রেপ্লিকেট করতে পারে। প্লাজমিডের প্রকারভেদ: প্লাজমিড 3 প্রকার, যথা এফ ও এফ প্লাজমিড। এ সকল প্লাজমিড একটি ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে জেনেটিক উপাদান স্থানান্তর করার জন্য দায়ী। এফ ফার্টিলিটি এফ প্লাজমিড ব্যাকটেরিয়া দেহে পিলি তৈরি করা যা তাদের যৌন জননে সাহায্য করে। আর প্লাজমিড এ সকল ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন থাকে।
R6 প্লাজমিডে 6টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। কোল প্লাজমিড, যে সকল প্লাজমিডে কোলিসিন উৎপাদনকারী জিন থাকে তাদের কোল প্লাজমিড বলে। কোলিসিন এক ধরনের প্রোটিন যা সংবেদনশীল ইকোলাই কোষকে ধ্বংস করতে পারে। কোল প্লাজমিডের সমতুল্য আরেক ধরনের প্লাজমিড আছে যা তাকে ভিব্রিওসিন উৎপাদনকারী জিন থাকে। ভিব্রিওসিন সংবেদনশীল ভিব্রিও কলেরি কোষকে ধ্বংস করে দেয়। প্লাজমিডের ব্যবহার: আণবিক গতিশীল বিদ্যা, মলিকিউলার জেনেটিক্স গবেষণায় বিভিন্ন ক্ষেত্রে প্লাজমিডের ব্যাপকভাবে ব্যবহার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং ইত্যাদি কাজে প্লাজমিড অত্যন্ত উপযোগী বাহক হিসেবে কাজ করে। প্লাজমিড ডিএনএ ব্যবহার করে আধুনিক জীব প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পাওয়া গিয়েছে, যেমন মানুষের ইনসুলিন জিন ক্লোনিং, রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জিন উৎপাদন ইত্যাদি উল্লেখযোগ্য। রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার প্রধান ধাপসমূহ নিম্নরূপ: কাঙ্ক্ষিত ডিএনএ ও টার্গেট ডিএনএ নির্বাচন, একটি বাহক নির্বাচন যার মধ্যে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটি প্রতিস্থাপন করা যাবে। এক্ষেত্রে প্লাজমিড ডিএনএকে ব্যবহার করা হয়। টার্গেট: এ ধরনের ডিএনএ অণু নির্দিষ্ট স্থানে চেতন করার জন্য সুনির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন। উভয় ক্ষেত্রে একই এনজাইম ব্যবহার করা হয়। চেতনকৃত ডিএনএ খণ্ডসমূহ কাঙ্ক্ষিত ডিএনএ ও বাহক ডিএনএ লাইগেজ এনজাইম দ্বারা যুক্ত করা হয়। কাঙ্ক্ষিত ডিএনএ সহ বাহক ডিএনএ অনুলিপনের জন্য একটি পোষক নির্বাচন, যেমন ইকোলাই। কাঙ্ক্ষিত ডিএনএর সমন্বয়ে প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএর বহিঃপ্রকাশ মূল্যায়ন। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার বাহক হিসেবে টিআই প্লাজমিড ব্যবহার করা হয়, ফলে রিকম্বিনেন্ট ডিএনএকে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে ব্যবহার থাকলে রিকম্বিনেন্ট ডিএনএকে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর করানো। কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে কাঙ্ক্ষিত জিনকে অ্যাগ্রোব্যাকটেরিয়াম দ্বারা স্থানান্তর করানো। রিকম্বিনেন্ট ডিএনএর ধাপসমূহ: ক. কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রথম পদক্ষেপ হল কাঙ্ক্ষিত ডিএনএ অণু নির্বাচন। নির্বাচনের প্রথম কাঙ্ক্ষিত জীবের কোষ থেকে ডিএনএ পৃথক করতে হবে। প্রথমে কোষকে লাইসিস করা হয় এবং কোষের অভ্যন্তরে অবস্থিত প্রোটিন, শর্করা, লিপিড প্রভৃতি অণু থেকে ডিএনএ অণুকে রাসায়নিক পদ্ধতিতে পৃথক করা হয়। এই ডিএনএর সাথে কিছু পরিমাণ আরএনএ ও প্রোটিন মিশ্রিত থাকে। পরবর্তীতে সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজের মাধ্যমে উক্ত মিশ্রণকে নির্দিষ্ট ব্যান্ড আকারে পৃথক করা হয় এবং কাঙ্ক্ষিত ডিএনএ ব্যান্ডকে পৃথকভাবে আহরণ করে নেওয়া হয়। বর্তমানে সিলিকন নির্ভর কিট ব্যবহার করে এই কাজটি অনেক সহজে করা যায়। বক্সের মধ্যে লেখাসমূহ: রেস্ট্রিকশন এনজাইম, যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণু সুনির্দিষ্ট সিকোয়েন্সের একটি অংশ কেটে নেওয়া যায় ওই এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে। এদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস বলা হয়। এরা ডিএনএ অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স, যাকে রেস্ট্রিকশন সাইট বলা হয়, তা কেটে দিতে সক্ষম। এ ধরনের এনজাইম প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া কোষে বিদ্যমান থাকে। এদের কাজ হলো ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাল ডিএনএ কেটে দেয়। স্বাভাবিকভাবে এরা ভাইরাল ডিএনএ কেটে থাকে, তবে যে কোনো উৎস থেকে পাওয়া যে কোনো ডিএনএ সূত্রের নিউক্লিওটাইডের ওই একক সিকোয়েন্স সমান দক্ষতার সাথে কাটতে সক্ষম। প্রতিটি ব্যাকটেরিয়াম কোষে কমপক্ষে একটি রেস্ট্রিকশন এনজাইম উৎপন্ন করে থাকে। শত শত প্রকার ব্যাকটেরিয়া কোষে শত শত ধরনের রেস্ট্রিকশন এনজাইম উৎপন্ন হয়। এর ডিএনএ সূত্র কাটার জন্য নিজস্ব সিকোয়েন্স ব্যবহার করতে পারে এবং ওই রেস্ট্রিকশন সাইট কেটে দিতে পারে। খ. ভেক্টর ডিএনএ নির্বাচন। কাঙ্ক্ষিত ডিএনএর প্রয়োজনীয় সূত্র ব্যবহার করে একটি বাহক নির্বাচন করতে হয়। ব্যাকটেরিয়াতে অবস্থিত প্লাজমিড ডিএনএকে কাঙ্ক্ষিত ডিএনএ বহন করার জন্য বাহক হিসেবে ব্যবহার করা যায়। এই বাহক প্লাজমিড ডিএনএকে প্রয়োজন অনুসারে মডিফাই করে নেওয়া হয়। যেমন কাঙ্ক্ষিত ডিএনএ থেকে রিকম্বিনেন্ট প্রোটিন তৈরি করতে চাইলে বাহকের ভেতরে কাঙ্ক্ষিত ডিএনএ 5 প্রান্তের প্রমোটর ও 3 প্রান্তের টার্মিনেটর সিকোয়েন্স যোগ করতে হয়। কাঙ্ক্ষিত ডিএনএকে উদ্ভিদ কোষে প্রতিস্থাপন করতে হলে কাঙ্ক্ষিত ডিএনএটি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমফ্যাসিয়েন্স এর টিআই প্লাজমিডের টিডিএনএর ভেতর প্রমোটার ও টার্মিনেটর সহ স্থাপন করতে হয়। সাধারণভাবে সংরক্ষণ করার উদ্দেশ্য হলো সাধারণ প্লাজমিডে স্থাপন করতে হয়। গ. কাঙ্ক্ষিত ডিএনএ সুনির্দিষ্ট স্থানে ছেদন। সুনির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে কাঙ্ক্ষিত ডিএনএ সুনির্দিষ্ট অংশকে খণ্ড করা হয়। একই এনজাইম প্রয়োগ করে বাহক ডিএনএকেও টুমফ্যাসিয়েন্স এর টিআই প্লাজমিড ডিএনএ ছেদন করা হয়। বক্সের লেখাসমূহ: কাঙ্ক্ষিত ডিএনএ এই সংক্রান্ত ডিএনএ খণ্ড বহন করে। বিভিন্ন জীবের জন্য লাইব্রেরি আছে, যেমন ইকোলাই লাইব্রেরি, মানব জিনোমের লাইব্রেরি ইত্যাদি। এর আবার কমপ্লিমেন্টারি ডিএনএ সিডিএনএ লাইব্রেরিও আছে। সিডিএনএ হলো এমআরএনএ কমপ্লিমেন্টারি কপি। যেসব জিন বহিঃপ্রকাশ করতে সক্ষম সেসব জিনকে
সিডিএনএ লাইব্রেরিতে পাওয়া যায়। একজন গবেষক সিডিএনএ লাইব্রেরি থেকে তার কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড পেতে পারেন। ডিএনএ হাইব্রিডাইজেশন প্রোব কাঙ্ক্ষিত ডিএনএ সিকোয়েন্সের সম্পূরক একক খণ্ড রেডিও অ্যাক্টিভ ডিএনএ খণ্ড ব্যবহার করে। এই কারণে প্রোবে কাঙ্ক্ষিত ডিএনএর সাথে হাইব্রিডাইজেশন করবে। লাইব্রেরি থেকে ক্লোন শনাক্ত করে পিসিআর এর মাধ্যমে যে কাঙ্ক্ষিত সিকোয়েন্স খণ্ড করে আনা যাবে। বর্তমানে জিন মেশিনে অটোমেটিক চেইন সিনথেসিস অ্যাপারেটাস এর সাহায্যে সহজেই ডিএনএ হাইব্রিডাইজেশন প্রোব ও পিসিআর এর ব্যবহার প্রাইমার তৈরি করা যায়। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে এ পর্যন্ত সহস্রাধিক রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা হয়েছে, যেমন ইকোআরআই, এস্কেরিশিয়া কলি RY13, হিন্দ 3, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা RD, BAM-HI, বেসিলাস অ্যামিলোলিকেফিয়েন্স H ইত্যাদি। রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ অণুর একটি সুনির্দিষ্ট সাজন পদ্ধতি, স্পেসিফিক বেস সিকোয়েন্স অংশ কেটে দেয় এবং একই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা প্লাজমিডের ওই একই অংশ সিকোয়েন্স অংশ কাটা যায়। সাধারণত এরা 4 থেকে 6 বেস অংশ কেটে থাকে। রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ অণুর কর্তনের সূক্ষ্ম ছুরিকা, মলিকিউলার সিজার্স, আণবিক কাঁচি ও বায়োলজিক্যাল নাইফ হিসেবে ব্যবহৃত হয়। কয়েকটি রেস্ট্রিকশন এনজাইম এবং এদের স্থান নিচে দেওয়া হলো। এনজাইম রেস্ট্রিকশনের স্থান। এনজাইম রেস্ট্রিকশনের স্থান: BAM-HI শেষে 2টা G, হিন্দ 3 শেষে 2টা A, ইকোআরআই শেষে 2টা G, HP ডবল শেষে 2টা C, আর HBOI শেষের দিকে কিছু নাই। ঘ ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বাহক প্লাজমিড ডিএনএতে স্থাপন। প্লাজমিড ডিএনএ হতে বের করে নেওয়া অংশগুলো স্থাপন করে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে স্থাপন করা হয়। ডিএনএ লাইগেজ এনজাইম ব্যবহার করে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে প্লাজমিড ডিএনএর সাথে যুক্ত করা হয়। ফলে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড ব্যবহার করে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড প্লাজমিড ডিএনএতে সংযুক্ত করার ফলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। পোষক নির্বাচন ও রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ পোষক কোষে প্রবেশ করানো। রিকম্বিনেন্ট ডিএনএ অণুকে পরে কোনো পোষক ব্যাকটেরিয়ায় প্রবেশ করানো হয়। স্বাভাবিক অবস্থায় ব্যাকটেরিয়া অন্য প্লাজমিড গ্রহণ করে না। ক্যালসিয়াম সমৃদ্ধ হিট শকের মাধ্যমে বিশেষ পরিবেশ সৃষ্টি করলে প্লাজমিড গ্রহণ করতে পারে। প্লাজমিড গ্রহণ করলে ওই ব্যাকটেরিয়া ট্রান্সফর্মড ব্যাকটেরিয়াম বলে। পরবর্তীতে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে রিকম্বিনেন্ট প্লাজমিডটিও সংখ্যা বৃদ্ধি করে বলে একে ক্লোনিংও বলা হয়। ডিএনএ অনুপ্রবেশ অন্য একটি আধুনিক পদ্ধতি হলো ইলেকট্রোপোরেশন। রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন। সাধারণত রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার কাজটি সফলভাবে হয়েছে কিনা তা প্রমাণ করার জন্য প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ওই ব্যাকটেরিয়ামে পরীক্ষার মাধ্যমে শনাক্তকৃত আগার মিডিয়া মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করা হয়। এক্ষেত্রে পোষক ব্যাকটেরিয়া রিকম্বিনেন্ট প্লাজমিড বাহক হয়েছে কিনা তা শনাক্ত করার জন্য আগার মাধ্যমে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, কারণ প্লাজমিডে ওই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স জিন রয়েছে। রিকম্বিনেন্ট ডিএনএ কাঙ্ক্ষিত জিন বহন করেছে কিনা শনাক্তকরণ। এটি করা হয় পিসিআর পদ্ধতিতে, রেস্ট্রিকশন ডাইজেশনের মাধ্যমে, জেনেটিক প্রোবের মাধ্যমে। জেনেটিক প্রোব ডিভাইস, মেটাল ডিটেক্টর ও অতুলনীয় একটি উপায়। জেনেটিক প্রোব হলো রেডিও অ্যাক্টিভলি চিহ্নিত টার্গেট জিনের কাঙ্ক্ষিত জিনের পরিপূরক এক স্ট্র্যান্ড বিশিষ্ট ডিএনএ বা mRNA। রেস্ট্রিকশন ডিএনএকে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর। রেস্ট্রিকশন ডিএনএ তৈরি করার সময় টিআই প্লাজমিড ব্যবহার করা থাকলে ওই ডিএনএকে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর করতে হয়। এই কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো। কাঙ্ক্ষিত জিন সমৃদ্ধ কোনো কাঙ্ক্ষিত উদ্ভিদ সৃষ্টি করতে হলে কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমফেরেসিয়েন্সের মধ্যে অন্য কোনো পদ্ধতিতে স্থানান্তর করতে হবে। ফলে টিস্যু কালচার প্রক্রিয়ায় ওই কোষ থেকে নতুন কাঙ্ক্ষিত জিনসহ নতুন প্রকৃতির উদ্ভিদ সৃষ্টি করা হয় এবং সংখ্যা বৃদ্ধি করা হয়। এরূপ উদ্ভিদকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। এভাবেই টিস্যু কালচারের সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সম্পর্ক। ইমপ্ল্যান্টা পদ্ধতি ব্যবহার করে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায়। অ্যারেবিওডপসিস উদ্ভিদকে পুষ্পমঞ্জুরি অ্যাগ্রোব্যাকটেরিয়া সাসপেনশনে নির্দিষ্ট সময় ডুবিয়ে রেখেও সহজে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায়। এই প্রক্রিয়ায় টিস্যু কালচার দরকার পড়ে না। বক্সের লেখাসমূহ: সফল জেনেটিক মডিফিকেশনের জন্য রিকম্বিনেন্ট ডিএনএকে অবশ্যই একটি কোষে উদ্ভিদে প্রবেশ করতে হবে এবং অবশ্যই ওই রিকম্বিনেন্ট ডিএনএকে কোষস্থ
নিউক্লিয়াসের অন্য একটি ক্রোমোজোম বা ক্লোরোপ্লাস্ট ডিএনএর সাথে যুক্ত হতে হবে। নিম্নলিখিত বিভিন্ন প্রক্রিয়া রিকম্বিনেন্ট ডিএনএকে পোষক কোষে প্রবেশ করানো হয়। ১. প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া, ইলেকট্রোপ্রোপারেশন। এটি ইলেকট্রিক ক্ষেত্রে কোষঝিল্লির সংকীর্ণ ছিদ্র তৈরি করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করে। মাইক্রো ইনজেকশন। এটি মাইক্রোপিপেট দিয়ে কোষকে ধরে রাখা হয় এবং অন্য একটি সূক্ষ্ম সুই দিয়ে ডিএনএ কোষে প্রবেশ করানো হয়। বায়োলিস্টিক্স গানশট। এটি ধাতব পিণ্ড স্বর্ণের উপরিতলে ডিএনএ বসিয়ে সেই খণ্ডকে গানশট করে উদ্ভিদ কোষে প্রবেশ করানো হয়। প্রত্যক্ষ রাসায়নিক প্রক্রিয়া। খ. ক্যালসিয়াম ক্লোরাইড। কোষকে ঠান্ডা ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে ইউকিনেট করে হিট শক দিলে ডিএনএ কোষে প্রবেশ করে। লিপসামস। কৃত্রিম ভেসিকলের সাথে ডিএনএ সম্পৃক্ত হয়, পরে কোষঝিল্লির সাথে ভেসিকল যুক্ত হয়ে যায় এবং ডিএনএ কোষের অভ্যন্তরে প্রবেশ করে। ভেক্টর ব্যবহারের পরোক্ষ প্রক্রিয়া। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমফেসিয়েন্স নামক ব্যাকটেরিয়াকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। এই ব্যাকটেরিয়া প্লাজমিড কাঙ্ক্ষিত জিনসমূহ সহজেই উদ্ভিদ কোষে প্রবেশ করতে পারে। টিএমভি কাঙ্ক্ষিত জিন সহ এর ডিএনএকে উদ্ভিদ কোষে প্রবেশ করতে সক্ষম। তামাক গাছে সহজে এ প্রবেশ করে থাকে। ব্যাকটেরিয়ার বাইরে ডিএনএ প্রবেশ করানোকে বলা হয় ট্রান্সফরমেশন এবং প্লাজমিডকে প্রকৃত কোষে প্রবেশ করানো বলা হয় ট্রান্সফেকশন। ব্যাকটেরিয়ার বাইরে ডিএনএ প্রবেশ করানোকে বলা হয় ট্রান্সফরমেশন এবং প্লাজমিডকে প্রকৃত কোষে প্রবেশ করানোকে বলা হয় ট্রান্সফরমেশন। টিস্যু কালচার ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যে পার্থক্যের বিষয়। টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। সংজ্ঞা: জীবদেহের বিচ্ছিন্ন করা বিভাজনক্ষম টিস্যু কৃত্রিম পুষ্টি মাধ্যমে কালচার করে চারা উৎপাদন, সৃষ্টি বা টিস্যু বৃদ্ধি প্রাণীর ক্ষেত্রে প্রায়ই হলো টিস্যু কালচার। আর সংজ্ঞা: রিকম্বিনেন্ট ডিএনএর সংজ্ঞা হলো কোনো জীবের ডিএনএতে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত এক বা একাধিক কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ সংযুক্ত করে সংকর হাইব্রিড ডিএনএ তৈরির কৌশলই হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। উৎপাদন: এই পদ্ধতিতে স্বল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক উদ্ভিদের চারা উৎপাদন করা সম্ভব। এই পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদের চারা উৎপাদন করা সম্ভব হয় না। ব্যবহার: ভাইরাস ও রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টির জন্য ব্যবহৃত হয়। কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতে ব্যবহৃত হয়। প্রক্রিয়া: অপেক্ষাকৃত কম জটিল প্রক্রিয়া, অপেক্ষাকৃত বেশি জটিল প্রক্রিয়া। প্লাজমিডের ব্যবহার: এক্ষেত্রে প্লাজমিডের ব্যবহারের প্রয়োজন হয় না, কারণ জিনের স্থানান্তর বিনিময়ের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে প্লাজমিডের ব্যবহার হয় কারণ জিনের স্থানান্তর বিনিময়ের সুযোগ আছে। জিন: এক্ষেত্রে জিন ম্যানিপুলেশন করে জীবের জিনোটাইপ পরিবর্তন করা হয় না। এক্ষেত্রে জিন ম্যানিপুলেশন করে জীবের জিনোটাইপ পরিবর্তন করা হয়। উৎপন্ন উদ্ভিদ মাতৃ উদ্ভিদের সমগুণ সম্পন্ন হয়। উৎপন্ন জীব প্যারেন্ট জীব ভিন্ন গুণ সম্পন্ন হয়। জিন ক্লোনিং: জিন ক্লোন শব্দের অর্থ হুবহু কপি করা। একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাংশকে ক্লোন বলা হয়। একটি জবা গাছের থেকে 10টি ডাল কেটে চারা করলে এরা হুবহু একই জিনোটাইপ সম্পন্ন এবং এরা হলো ক্লোন। ক্লোন মাতৃ উদ্ভিদের পূর্ণ বৈশিষ্ট্য বহন করে। সাধারণত কাঙ্ক্ষিত উদ্ভিদ থেকে এই ক্লোনিং তৈরি করা হয়। মনে করি একটি চা গাছের চা উত্তম মানের হয়, কাজেই ওই গাছটি হলো কাঙ্ক্ষিত গাছ। ওই গাছ থেকে ক্লোন করে বাগান বৃদ্ধি করলে পুরো বাগান থেকে উন্নত মানের চা পাওয়া যায়। বর্তমানে চা ক্লোনার পদ্ধতি চালু হয়েছে। জিন ক্লোনিং হলো কোনো ডিএনএ থেকে পৃথক করে তা থেকে কোনো বিশেষ বৈশিষ্ট্য প্রক্রিয়ায় জিন চিহ্নিত করে ওই জিনকে হুবহু কপি করা। সহজ কথায় কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করার সংখ্যা বৃদ্ধি করাই হলো জিন ক্লোনিং। একটি ক্রোমোজোমে ডিএনএতে অসংখ্য জিন থাকতে পারে। এর সবগুলো কাঙ্ক্ষিত জিন নয়, কেননা নির্দিষ্ট জিন প্রোটিন তৈরি করে, তাই প্রথমে কাঙ্ক্ষিত প্রোটিন খোঁজা হয় এবং ওই প্রোটিন উৎপাদনকারী জিন খুঁজে বের করতে হয়। সাধারণত বিজ্ঞানীগণ জীবের ডিএনএর ক্যাথালেজে জিন লাইব্রেরি তৈরি করেন এবং ওই জিন ব্যাকটেরিয়া থেকে কাঙ্ক্ষিত জিন খুঁজে বের করেন। গবেষণাগারে বিশ্লেষণ করার জন্য অথবা উন্নত মানের প্রোটিন তৈরির জন্যই হোক, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার উদ্দেশ্য হলো বিশেষ জিনের বহু কপি তৈরি করা। একটি জিনের বহু সংখ্যক হুবহু কপি তৈরি করাই হলো জিন ক্লোনিং। জিন ক্লোনিংয়ের জিনের উৎস: 3টি উৎস থেকে তা পাওয়া যায়। প্রথমটি হলো বিনাক্রোটেরিয়া র্যান্ডম তৈরি ক্রোমোজোমের খণ্ড বা ভেক্টরের অন্তর্ভুক্ত করা। এগুলো জিন লাইব্রেরিতে রক্ষিত আছে। 2. সুনির্দিষ্ট এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন করা কমপ্লিমেন্টারি ডিএনএ। 3.
গবেষণাগারে অর্গানিক কেমিস্টগণ কর্তৃক বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ডিএনএ খণ্ড। পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন। 1984 সালে আমেরিকান বিজ্ঞানী ক্যালি মুলিস কোষ বহির্ভূত ডিএনএ ক্লোনিং এর দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন। এই পদ্ধতিকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন পিসিআর বলা হয়। এটি টেস্ট টিউবের একটি জিনের হুবহু কপি করা পিসিআর এর মাধ্যমে প্রথমে দ্বিসূত্রক ডিএনএকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক সূত্রক করা হয়। ডিএনএ রেপ্লিকেশনের জন্য 5 প্রান্তে একটি প্রাইমার যুক্ত করা হয়। একটি আদর্শ প্রাইমার 12 থেকে 20 বেস পর্যন্ত হয়ে থাকে। ডিএনএ পলিমারেজ তখন সম্পূর্ণ সূত্র তৈরি করে দেয়। কয়েক মিনিটে কপি তৈরি করা এবং অল্প সময়ের সংখ্যক কপি তৈরি করা হয়। এটি খুব সহজ একটি প্রক্রিয়া। সাধারণত এই সূত্র তৈরি হার 10 বেস প্রতি মিনিটে, তবে বর্তমানে মিউটেশন পদ্ধতি দ্বারা এর হার বাড়ানো হয়েছে 1000 বিপি প্রতি সেকেন্ডে। ক্লোনিংয়ের প্রকারভেদ। বিভিন্ন প্রকার ক্লোনিং পদ্ধতি আছে। নিচে এ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। ডিএনএ ক্লোনিং। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির মাধ্যমে ডিএনএ ক্লোনিং করা হয়। এটি জিন ক্লোনিং নামেও পরিচিত। কোনো জীবের কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড থেকে উপযুক্ত ব্যাকটেরিয়াম প্লাজমিডে ডিএনএকে প্রতিস্থাপন করার ফলে প্লাজমিড ডিএনএটি একটি রিকম্বিনেন্ট ডিএনএ পরিণত হয়। উপযুক্ত মাধ্যমে এই রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়াম আবাদ মাধ্যমে স্বল্প সময়ে হাজার ব্যাকটেরিয়া সৃষ্টি হবে এবং প্রতিটি ব্যাকটেরিয়ামে একটি কাঙ্ক্ষিত জিন থাকবে। এভাবে কাঙ্ক্ষিত জিনের অসংখ্য ক্লোন সৃষ্টি করা হয়। রিপ্রোডাক্টিভ ক্লোনিং। জনন পদ্ধতিতে দাতা কোষকে ডিএনএর মাধ্যমে হুবহু প্রতিচ্ছবি সম্পন্ন নতুন প্রজন্ম সৃষ্টি করার পদ্ধতি হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ডলি নামক ভেড়া সৃষ্টি এই পদ্ধতি করা হয়েছে। এটি ভেড়ার স্তন গ্রন্থি থেকে কোষ নিয়ে একটি দাতা কোষ বা দাতা ভেড়া থাকে আবাদ মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করা হয়। এর ফলে একটি নির্দিষ্ট ভেড়ার ডিম্বাণু কোষ গ্রহিতা কোষ নিয়ে তা থেকে নিউক্লিয়াস সরিয়ে তদস্থ দাতা কোষে নিউক্লিয়াস প্রবেশ করানো হয়। ডিম্বাণুটি দাতা কোষের নিউক্লিয়াস নিয়ে বিভাজিত হয়ে ভ্রূণ সৃষ্টির পর্যায়ে পৌঁছায়। এই ভ্রূণ তৃতীয় একটি ভেড়ার জরায়ুতে স্থাপন করা হয়। তৃতীয় ভেড়াটি নির্দিষ্ট সময় পর দাতা চেহারা সম্পন্ন একটি বাচ্চার জন্ম দেয়। এর নাম দেওয়া হয়েছিল ডলি। 1996 সালে ডলির জন্ম হয়। ডলির জন্মের প্রথম রিপ্রোডাক্টিভ ক্লোনিং উদাহরণ। এভাবে মানব ক্লোন করা সম্ভব হয়েছে। আরডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ও পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মধ্যে পার্থক্যের বিষয় আরডিএনএ পিসিআর ক্লোনিং। এক্ষেত্রে নির্দিষ্ট জিন বা ডিএনএ খণ্ডে ক্লোনিং খণ্ড প্রকাশ ঘটানো হয়। শুধুমাত্র ক্লোনিং করা হয়। সংগঠিত পদ্ধতি। এটি একটি ইনভিভো পদ্ধতি, সজীব কোষের অভ্যন্তরে সংগঠিত পদ্ধতি। এটি একটি ইনভিট্রো পদ্ধতি, সজীব কোষের বাইরে সংগঠিত। ভেক্টরের ভূমিকা। এক্ষেত্রে ভেক্টর আবশ্যক নয়। উৎসেচক বা এনজাইম। আরডিএনএ টেকনোলজির প্রধান উৎসেচক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এবং ডিএনএ লাইগেজ। পিসিআর এক্ষেত্রে উৎসেচক তাপসহিষ্ণু ডিএনএ পলিমারেজ। রেস্ট্রিকশন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আরডিএনএ টেকনোলজির ভূমিকা সবথেকে অধিক। রেস্ট্রিকশন এনজাইমের ক্ষেত্রে পিসিআর এর ভূমিকা কম। রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হল বর্তমান বিশ্বের বহুল আলোচিত এবং অত্যন্ত সম্ভাবনাময় একটি বিজ্ঞান। জীবন ও জীবিকার প্রায় সব ক্ষেত্রেই এই প্রযুক্তির সম্ভাবনার দ্বার উন্মুক্ত। এর দ্বারা জেনেটিক মডিফিকেশন ঘটানো হয়। ক্রপ জেনেটিক মডিফিকেশনের উদ্দেশ্য: 1. উপকারী দ্রব্য উৎপাদন। ফসল উদ্ভিদে এমন জিন সংযুক্ত যাতে ওই উদ্ভিদ উপকারী নতুন কোনো দ্রব্য যা একটি উদ্ভিদ আগে উৎপাদন করতে পারত না উৎপাদন করতে পারে, যেমন তামাক গাছে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন। পরিবেশের প্রতিকূল উত্তরণ। ওভারকামিং এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স। এমন জিন সংযুক্তকরণ যাতে করে লবণাক্ত, ঠান্ডা, ফ্রস্ট, খরা বা ফসলের বৃদ্ধি সীমাবদ্ধকারী এমন কোনো নিয়ামকের বিরুদ্ধে অধিক সহিষ্ণু হয়, যেমন লবণ সহিষ্ণু পিনাট উদ্ভাবন। ক্ষতিকর পোকা প্রতিরোধী জাত উদ্ভাবন, পেস্ট রেজিস্ট্যান্স। এমন জিন সংযুক্ত করে যাতে ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড়ের মৃত্যু ঘটতে পারে তেমনই বিষাক্ত দ্রব্য উৎপাদন করতে সক্ষম হয়, যেমন বিটি কটন। আগাছা নাশক প্রতিরোধী জাত উৎপাদন। এমন জিন সংযুক্ত
করে, যাতে করে আগাছা নাশক প্রতিরোধ করলে আগাছা মরে যাবে কিন্তু ফসলের কোনো ক্ষতি হবে না। যেমন গ্লাইফোসেট প্রতিরোধী সয়াবিন উদ্ভিদ উৎপাদন। নিচে একটি রিকম্বিনেন্ট জিন প্রযুক্তির কয়েকটি প্রায়োগিক বিষয় সম্বন্ধে আলোচনা করা হলো। কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট প্রযুক্তি সফলভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন ট্রান্সজেনিক উদ্ভিদ। আমেরিকার তুলা গাছের পোকায় কটন বলওয়ার্ম সংক্রমণের ফলে প্রতি বছর বিপুল পরিমাণ উৎপাদন হ্রাস পেত। পোকার আক্রমণে প্রতিরোধ করতে তাই ব্যবহার করতে হতো ইনসেক্টিসাইডস পতঙ্গনাশক। ব্যাসিলাস থুরিনজেনসিস নামক ব্যাকটেরিয়া থেকে একটি জিন ব্যবহার করার মাধ্যমে ট্রান্সজেনিক তুলা গাছ সৃষ্টি করা হয়েছে। এই ট্রান্সজেনিক তুলা গাছ পোকার জন্য বিষাক্ত প্রোটিন সৃষ্টি হয়, যার ফলে এখন ওই পোকার আক্রমণ ঘটে না। এর ফলে ওই তুলার ফলন বৃদ্ধি পেয়েছে। আবার পতঙ্গনাশক ব্যবহার করা হয় না বলে উৎপাদন ব্যয় কমে গেছে এবং জমির ওপরে মাটি, পানি ও বায়ুর দূষণ হ্রাস পেয়েছে। বর্তমানে আমেরিকার চাষকৃত ভুট্টার 40 ভাগ, তুলার 50 ভাগ এবং সয়াবিনের 45 ভাগে হলো ট্রান্সজেনিক প্রকরণ। বর্তমানে এখন বিটি কটন, গোল্ডেন রাইস ও লেট ব্লাইট রোগ প্রতিরোধে আলু চাষের ট্রায়াল চলছে। কৃষক পর্যায়ে এখনও দেওয়া হয়নি। বর্তমান সময় পর্যন্ত প্রায় 60টি উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রজাতিতে ট্রান্সজেনিক প্রক্রিয়া সফলভাবে সম্ভব হয়েছে। এর মধ্যে রয়েছে তামাক, টমেটো, পেঁপে, ভুট্টা, রাই, সূর্যমুখী, তুলা, নাশপাতি, গম, আঙ্গুর ইত্যাদি। আগাছা প্রতিরোধকারী পদার্থ সহনশীল উদ্ভিদ। গ্লাইফোসেট একটি আগাছা নিধনকারী পদার্থ যা পৃথিবীর সবচেয়ে মারাত্মক 78টি আগাছার মধ্যে 76টি ধ্বংস করতে সক্ষম। তবে এই আগাছার সাথে উদ্ভিদ নষ্ট করে ফেলে। কাজেই ফসল লাগানোর আগেই জমিতে আগাছা নাশক দেওয়া ভালো, কিন্তু ফসল লাগানোর পরে জমিতে পুনরায় আগাছার জন্ম দেয়, তখন অতি সাবধানে এটি ব্যবহার করতে হয়। কতক ব্যাকটেরিয়া একটি এনজাইম তৈরি করে যা গ্লাইফোসেটকে ভেঙে দিতে পারে। বিজ্ঞানীগণ ব্যাকটেরিয়া থেকে এই জিন পৃথক করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি তুলা ও সয়াবিন উদ্ভিদে অন্তর্ভুক্ত করে ট্রান্সজেনিক তুলা ও সয়াবিন উদ্ভিদ তৈরি করতে সক্ষম হয়েছেন। এসব ফসল জমিতে এখন নিশ্চিন্তে গ্লাইফোসেট হার্বিসাইড প্রয়োগ করা চলে। গুণগত মান উন্নয়নে অস্ট্রেলিয়াতে ভেড়া পালন একটি উত্তম ব্যবসা। ভেড়া থেকে পাওয়া যায় পশম এবং মাংস। এরা ক্লোভার জাতীয় ঘাস খায়। এই ঘাসের প্রোটিনে সালফারের অভাব আছে। এর ফলে যে ভেড়া ক্লোভার ঘাস খায় এদের লোম নিম্নমানের হয়। লোমকে উন্নত মানের করতে হলে এদের সালফার সমৃদ্ধ খাবার দিতে হয়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড জিন সৃষ্টিকারী অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমফেরিয়েন্স ব্যাকটেরিয়া প্লাজমিড ডিএনএর মাধ্যমে ক্লোভার ঘাসে স্থানান্তর করা সম্ভব হয়েছে। ফলে খাদ্য হিসেবে কেবল ওই ঘাস খেলেই ভেড়ার লোম উন্নত মানের হচ্ছে। পৃথকভাবে সালফার সমৃদ্ধ খাদ্য দেওয়ার প্রয়োজন হচ্ছে না। সূর্যমুখী সালফার তৈরিকারী জিন সমৃদ্ধ ক্লোভার ঘাস হলো একটি ট্রান্সজেনিক উদ্ভিদ। সুপার রাইস বা গোল্ডেন রাইস। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের ছোট ছেলে মেয়েদের ভিটামিন এ এর অভাব রয়েছে। এর ফলে কেবল বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু অন্ধ হয়ে যায়। সাধারণত ভিটামিন এ সমৃদ্ধ খাবারের অভাবে এরূপ হয়ে থাকে। এশিয়ার লোকেদের প্রধান খাদ্য ভাত, তাই ভাতের মাধ্যমে ভিটামিন এ এর অভাব পূরণ করতে পারলেই আমাদের সন্তানদের রাতকানা বা অন্ধ হতে হবে না। এই উদ্দেশ্য সামনে রেখে সুইডেনের বিজ্ঞানী ইঙ্গো পট্রিকাস 1999 সালে ও তার সহযোগীগণ উদ্ভাবন করেন সুপার রাইস। তারা জাপনিকা টাইপের ধান ড্যাসোপিল থেকে বিটা ক্যারোটিনের তৈরি 4টি জিন এবং অতিরিক্ত আয়ন তৈরির জন্য 3টি জিন প্রতিস্থাপন করেন। এ ধরনের ভাত খেলে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ভাতপ্রিয় জনগোষ্ঠীর লক্ষ লক্ষ ছেলেমেয়েদের ভিটামিন এ এর অভাবজনিত কারণে তারা অন্ধ হবে না এবং মায়েদের দেহ রক্তশূন্যতার জন্য সৃষ্ট বিভিন্ন রোগ থেকে রেহাই পাবে। এখন সুপার রাইস বা গোল্ডেন রাইসের চাষ শুরু হয়েছে রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও নানা ধরনের কীট পতঙ্গ প্রতিরোধক্ষম জাত উৎপাদনের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ফলে সাফল্য অর্জন করেছে। টোবাকো মোজাইক ভাইরাস, পটেটো ভাইরাস এবং কোড প্রোটিন জিন দিয়ে ট্রান্সফারকৃত তামাক গাছ ভাইরাস সংক্রমণে নিজেকে প্রতিরোধ করেছে। ইতিমধ্যে একইভাবে পেঁপের রিং স্পট প্রতিরোধী জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। নাইট্রোজেন সংবন্ধনে বায়বীয়
নাইট্রোজেন বন্ধনকারী ব্যাকটেরিয়া হতে নিম্ফ জিন, যা নাইট্রোজেন সংবন্ধনের জন্য ইকোলাই ব্যাকটেরিয়াতে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আশা করা হচ্ছে নিম্ফ জিনবাহী ব্যাকটেরিয়া ব্যবহার জমিতে ট্রান্সজেন ঘটিত সার প্রয়োগ কমাতে এবং একেবারে বন্ধ করতে পারে, ফলে ফসলের উৎপাদন খরচ কমবে এবং পরিবেশের দূষণ রোধ হবে। জোনাকি পোকার দেহে লুসিফারের নামক এনজাইমের প্রভাবে লুসিফেরিন নামক পদার্থ খরিত হয়, আলোর বিচ্ছুরণ ঘটে। তাই জোনাকি পোকার ওড়ার সময় আলো বিচ্ছুরিত হয়। লুসিফারন পদার্থ নিয়ন্ত্রণকারী জিন তামাক গাছের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে, ফলে তামাক গাছের পাতা থেকে আলোক বিচ্ছুরিত হয়। তাই রাতের বেলা অন্ধকারের স্থানে এরা বেশ শোভাবর্ধক। বীজহীন ফল সৃষ্টি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার করে বর্তমানে সারা বিশ্বে অনেক দেশে বীজহীন ফসল সৃষ্টি করা হচ্ছে, যেমন জাপানে বীজহীন তরমুজ উদ্ভাবনে এই প্রযুক্তি এক প্রতিফলন। খরা প্রতিরোধী জাত সৃষ্টি ব্যাসিলাস সাবটিলিস থেকে সিএসপি বি জিন ভুট্টা উদ্ভিদে প্রবেশ করিয়ে ভুট্টাকে খরা প্রতিরোধী করা সম্ভব হয়েছে। লবণাক্ততা সহিষ্ণু জাত বৃদ্ধি অ্যারডিবোসিস থেকে ATNHXI জিন প্রবেশ করিয়ে পিনাট উদ্ভিদকে লবণাক্ততা সহিষ্ণু করা সম্ভব হয়েছে। ট্রান্সজেনিক উদ্ভিদ জিএম সৃষ্টি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ট্রান্সজেনিক সন্নিবেশের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত প্রাণীকে ট্রান্সজেনিক জিএম প্রাণী বলা হয়। প্রাণীর বিভিন্ন প্রয়োজনীয় জিন ট্রান্সজেনিক পদ্ধতিতে প্রধান গৃহপালিত জীববস্তুর মধ্যে স্থানান্তর করা হয়। এর ফলে উৎপাদিত পদার্থের বা বস্তুর পরিমাণ বৃদ্ধি পায়। 1982 খ্রিস্টাব্দে প্রথম সফলভাবে ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবন করা সম্ভব হয়। বিভিন্ন কারণে ট্রান্সজেনিক প্রাণী উৎপাদন করা হয়, যেমন গৃহপালিত পশু পাখি কাঙ্ক্ষিত কোনো বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও ঔষধ তৈরি করা, অধিক পরিমাণ দুধ, মাংস ও মাছ ও উন্নত মানের পশম উৎপাদন, ট্রান্সজেনিক প্রাণীর দুধ, মূত্র ও রক্ত থেকে মূল্যবান প্রোটিন সংগ্রহ করা, 5 জিনের বহিঃপ্রকাশ বা অন্য কোনো মৌলিক জৈবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করা ইত্যাদি।